নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছে আমি লাইলা নাজনীন। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 20% নির্ধারণ করেছে। সরকারও বলছে এটি কূটনৈতিক সাফল্য, কিন্তু বিনিময়ে কি দিয়ে আসলো বাংলাদেশ, সে বিষয়ে দেশের জনগণকে রাখা হয়েছে অন্ধকারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ লোকসানের বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে বাংলাদেশের পাল্টা শুল্ক দ্বিতীয় দফার বৈঠকে 35% থেকে কমিয়ে 20% আনতে পেরেছে সরকার। খোদ প্রধান উপদেষ্টা এটিকে বলছেন কূটনৈতিক সাফল্য, কিন্তু পাল্টা শুল্ক কমানোয় সাময়িক স্বস্তি দিলেও বিনিময়ে আমেরিকাকে কি দিয়ে এসেছে দেশ, সেটি এখনও অস্পষ্ট। অবশ্য বিভিন্ন সূত্র বলছে এই শুল্ক কমানোর জন্য বাংলাদেশকে গুনতে হচ্ছে বিপুল গচ্চা। 25টি বোয়িং বিমান কেনা, গম ক্রয়, এলএনজি কেনা, বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ, রাশিয়া, ইরান কিংবা কাতার মধ্যপ্রাচ্যের সঙ্গে অনেকটা বাণিজ্য সম্পর্ক বন্ধ করা ইত্যাদি নানা উপঢৌকন দিয়ে এসেছে বাংলাদেশ। 25টা বোয়িং বিমান ক্রয়ের কথা শুনেছি, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, গম, এলএনজি, এগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি আমরা আমদানি করব। তো সবটা মিলে এটা কি বিচার বিবেচনা করতে হবে অবশ্যই। কি আমরা পেলাম সেটা সাপেক্ষে কি আমরা দিতে স্বীকৃত হয়েছি। সব দেশই কিছু না কিছু পাল্টা শুল্কের ছাড় পেয়েছে। এত কি তারা দিয়েছে যা আমরা দিয়েছি? ওখান থেকে 7 লাখ টন গম আমরা বছরে কিনবো। আন্তর্জাতিক বাজারে কিন্তু গমের দাম চেয়েও এখানে বেশি পড়েছে, পার টন সম্ভবত $60। পাশাপাশি এলএনজি এবং সয়াবিন বীজ, কটন, এগুলো কিন্তু আমরা সেখান থেকে আমদানি করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি। যোগ বিয়োগ করলে আমাদের বেনিফিট কতটুকু হয়েছে সেটা আসলে দেখার বিষয়। বাংলাদেশের রপ্তানি করা পণ্যের মধ্যে পোশাক খাত সবচেয়ে বেশি। এই খাতটিকে বিপুল লোকসানের হাত থেকে বাঁচানোর জন্যই মূলত সরকারের এত দেন দরবার। কিন্তু দিন শেষে এ খাতের দুশ্চিন্তাই বা কমলো কতটুকু? দুশ্চিন্তা কমছে অনেকাংশে, এটা সত্য কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু প্রতিযোগিতা তো থাকবে, আমাদের ইন্টারনাল প্রতিযোগিতা। এখন আমরা বাংলাদেশে অর্ডার প্রকিউর করার জন্য একজন আরেকজনকে যদি আন্ডারকাট করি, সেক্ষেত্রে একটা সমস্যা হবেই। মন্দের ভালো হলেও পাল্টা শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, তবে বিনিময়ে কি নিয়েছে কিংবা লাভ লোকসানের দাঁড়িপাল্লায় বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়ালো তা হয়তো জানা যাবে চুক্তির বিস্তারিত আসার পর। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। আজও শাহবাগ ছাড়েনি আন্দোলনরত জুলাই যোদ্ধারা। গতকাল দিন পেরিয়ে রাতভরও চলেছে অবস্থান কর্মসূচি। জুলাই ঘোষণাপত্র, জুলাইয়ের সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবি তাদের। এদিকে টানা অবরোধে রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়ে সারাদিন থেমেছিল যান চলাচল। ঝুম বৃষ্টির মধ্যেও শাহবাগে থামেনি স্লোগান, সড়কে স্বাভাবিক হয়নি যান চলাচল। জুলাই সনদ ঘোষণা আর বাস্তবায়নের দাবিতে সড়কে জুলাই যোদ্ধারা। গতকাল সারাদিন অবরুদ্ধ ছিল শাহবাগ মোড়, রাতভরও ছিল অবস্থান কর্মসূচি। অবরোধ ঘিরে শাহবাগে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ব্যানার হাতে স্লোগান তুলছেন শহীদ পরিবারের সদস্যরাও, আর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জুলাই সনদ এবং ঘোষণাপত্র এবং আমাদের সাংবিধানিক স্বীকৃতি চাই, যেটা আমাদের জীবনের উপরে হুমকি যাতে না আসে। এখন আমরা কেন আমাদের অধিকারের জন্য রাজপথে আসবো? কেন সরকার আমাদেরকে এইভাবে এই শাহবাগে আসতে বাধ্য করলো? আমাদের সঙ্গে এখনো কোনো উপদেষ্টা, কোনো কেউ দেখা করেনি। আমাদের যতক্ষণ পর্যন্ত সনদ দিবে না ততক্ষণ মধ্যে আমরা রাস্তায় থাকবো। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার দাবির কথা তুললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই নেমেছেন রাস্তায়। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। এক সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত আদালত, জানিয়েছে আইএসপিআর। বিশেষজ্ঞরা বলছেন, তিনি দোষী প্রমাণিত হলে সেনা আইনে বিচার হতে পারে, তবে সেনাবাহিনীর অনুমতিতে দেশের প্রচলিত আইনেও তার বিচারের সুযোগ রয়েছে। অলিল রানের রিপোর্ট। আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর 1 আগস্ট এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয় বাংলাদেশ সেনাবাহিনী। গত 17 জুলাই সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হককে তার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার নিরপেক্ষ তদন্তে ইতিমধ্যে গঠন করা হয়েছে তদন্ত আদালত। যদিও ওই কর্মকর্তার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা মিলছে বলেও জানায় আইএসপিআর। পূর্ণাঙ্গ তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণের কথাও জানায় সংস্থাটি। দোষী প্রমাণিত হলে সেনা আইন MBML এর আওতায় বিচার সম্ভব। তবে সরকার চাইলে সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে দেশের পরিচালিত আইনেও হতে পারে বিচার। বাংলাদেশের সরকারকে, সেনাবাহিনীকে জানাতে হবে যে আমরা এই অপরাধে তাকে অপরাধী ভাবছি, সুতরাং তাকে আমাদের কাছে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী তারা খতিয়ে দেখবে, যদি মনে করে যে তাদের তদন্ত আদালত যথেষ্ট, সেক্ষেত্রে সেভাবে তারা ভূমিকা নিবে। আবার যদি তারা মনে করে যে নিজস্ব তদন্ত আদালতের পাশাপাশি গভর্নমেন্ট অফ বাংলাদেশের তদন্ত আদালতে তাকে যাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সেনাবাহিনী তাকে অনুমতি দিতে পারে। অভিযুক্ত যেহেতু মেজর পদধারী, সেক্ষেত্রে তদন্ত আদালতের কমিটিতে অবশ্যই মেজর পদবীর ঊর্ধ্বতন এক বা একাধিক কর্মকর্তা থাকতে হবে বলে জানায় বিশেষজ্ঞরা। উনি যে পদবিতে ছিলেন সেটি মেজর, সেই পদবি থেকে ঊর্ধ্বতন হতেই হবে অন্তত এক বা একাধিক সদস্য। মেজর পদবীর নিচে কোনো সদস্য থাকতে পারেন, কিন্তু নীতি নির্ধারণী অথবা যিনি সভাপতি তদন্ত পর্ষদের, সেই পর্ষদের সভাপতি অবধারিতভাবে তার থেকে ঊর্ধ্বতন পদবীর হতে হবে। কোনো সেনা কর্মকর্তার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন অভিযোগ পাওয়া গেছে। শাস্তিও পেয়েছেন একাধিক সেনা সদস্য। অলিউল রনি, নাগরিক, ঢাকা। গুলশানের আলোচিত চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। পুলিশ জানিয়েছে, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। এর আগে গ্রেফতার হয়েছে চক্রের মূল হোতা সহ আরও 5 জন। সকালে রাজধানীর ওয়ারী থেকে গ্রেফতার করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে। গুলশানে সমন্বয়ক পরিচয়ে আলোচিত চাঁদা দাবির ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশ জানায়, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় সরাসরি সম্পৃক্ততা পেয়েছে তার। 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ নিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। গত 17 জুলাই রাতের সেই সিসিটিভি ফুটেজে আব্দুর রাজ্জাক সহ কয়েকজনকে দেখা যায় শাম্মী আহমেদের স্বামীর কাছ থেকে ব্যাগে করে চাঁদার 10 লাখ টাকা নিতে। পরে বাকি 40 লাখ টাকা ও স্বর্ণালংকারের দাবি করলে 20 জুলাই রাতে পুলিশের হাতে ধরা পড়ে রাজ্জাক সহ আরও 5 জন। গত 26 জুলাই রাজধানীর গুলশানে 83 নম্বর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে 5 জন সমন্বয়ককে আমরা গ্রেফতার করি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ছিলেন জানে আলম ওরফে অপু। অভিযোগের পর আব্দুর রাজ্জাক ও জানে আলম দুজনকেই স্থায়ীভাবে বহিষ্কার করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর আন্তদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর পরিধি বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জানান, এজন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। বন্দর ব্যবহারকারীরা এই বন্দরের পরিধি বাড়ানো ও একটি লিংক রোড স্থাপনের দাবি জানিয়েছেন। উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংককে দিয়ে বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোনো প্রকল্প থাকে তাহলে বন্দর সম্প্রসারণের সুবিধা হবে। ইম্পর্টেন্ট বন্দর এবং অনেক পুরনো বন্দর, তো এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপও হতে পারে। সেই কারণে এই বন্দরটাকে আর একটু সম্প্রসারণ করা দরকার। আর যদি সম্ভব হয়, আমি জানি না, আমরা তো অনেকটা ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে অনেক কটা বন্দর করিয়েছি। নেক্সট টাইম যদি ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রজেক্ট থাকে তাহলে সেটা নিলে ওটা আমাদের জন্য ইজ হবে। গাজীপুরের কাপাসিয়া শাপলা বিলে বেড়াতে গিয়ে পানিতে ডুবে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে। আহত স্থানীয়রা জানান, ছোট নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান 5 জন। ফায়ার সার্ভিস জানায়, নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে টিকটক ভিডিও নিতে মেতে ওঠেন। এক পর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়। এ সময় এলাকাবাসী এক যুবকের লাশ উদ্ধার করে। আহত অবস্থায় 2 জনকে পাঠানো হয় হাসপাতালে। পরে সেখানে একজনের মৃত্যু হয়।
হবিগঞ্জে শাহজি বাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের 15 ঘণ্টা পর আংশিকভাবে 4টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে, তবে এখন অন্ধকারে মাধবপুর। পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে 160 মেগাওয়াট চাহিদার বিপরীতে একটি কার্যকর ট্রান্সফরমারের মাধ্যমে মাত্র 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত দুটি ট্রান্সফরমার চালু করতে কাজ চলছে। গত সন্ধ্যায় টানা বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে বিকট শব্দের পর আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে দুইটি ট্রান্সফরমারে। ফলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কালকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ নাই, আমরা তো ব্যবসা বাণিজ্য করতাম না, কোনো বহুত সমস্যার মধ্যে আছি। আমরা জানতে পারলাম যে শাহজিবাজার বিদ্যুৎ অফিসে আগুন লাগছে, এরপর থেকে আমরা এলাকার কোনো বিদ্যুৎ নাই। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 17 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই 17 বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শ্রী তাপস কুমার এবং 161 বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধর্মেন্দ্র দাহ বৈঠকে নেতৃত্ব দেন। হস্তান্তর করাদের মধ্যে 8 জন পুরুষ, 5 জন নারী এবং 4 অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। আজ থেকে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক কার্যকর করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ইরানের সঙ্গে বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানিকে নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগও আছে ভারতের বিরুদ্ধে। অর্থনীতি ও বাণিজ্যে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপে ভারতের অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। চলতি বছর এপ্রিলে বিভিন্ন দেশের উপর চড়া মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খুলে রাখেন আলোচনা ও দর কষাকষির পথ। পরবর্তীতে বেশিরভাগ দেশের উপর সেই আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমালেও ভারতের কমেছে মাত্র 1%। 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর সেই 25% শুল্ক কার্যকর করছে যুক্তরাষ্ট্র। ভারতের উপর ধার্য করা শুল্ক হার ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের উপর আরোপিত 15%-র চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত 30%-এর চেয়ে কিছুটা কম। হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ইরানের সাথে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই কোম্পানিগুলোর সাথে ইরানের অনেক বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেন ছিল। ভারতের বাণিজ্য নীতিতে বেশ চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত উচ্চ শুল্ক হারের মধ্যে ভারত অন্যতম। এর আগে বৃহস্পতিবার তিনি ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের ঘোষণায় তীব্র ক্ষোভ জানায় দেশটির বিরোধী দল কংগ্রেস। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই অর্থনৈতিক কষাঘাতে ধসের মুখে নামতে পারে দেশটির অর্থনীতি। উচ্চ শুল্ক আরোপের কারণ হিসেবে ভারতে মার্কিন পণ্যের উচ্চ শুল্ককে দায়ী করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে বাড়তি জরিমানারও হুমকি দিয়েছেন তিনি। শাশ্বতী সরকার, নাগরিক। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।